নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ইউজিসি এনটিএ নেট পরীক্ষার বিষয় বাংলার ইউনিট 10-এ অন্যান্য টেক্সটের সঙ্গে যেখানে অ্যারিস্টটলের পোয়েটিক্স রয়েছে তার মধ্যে থেকে অন্তত 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন বা তথ্যের আলোচনা আমরা প্রথম পর্বে শুরু করেছিলাম। আজকে তার দ্বিতীয় পর্ব। আমরা প্রথম পর্বে যে ধরনের উদাহরণ বা প্রশ্ন রেখেছিলাম, দ্বিতীয় পর্বে তার থেকে তুলনামূলকভাবে একটু অধিক বিশদের তথ্য বা একটু গভীরতর প্রশ্ন দিকে যাওয়ার চেষ্টা করছি। এর পরে কয়েকটি প্রশ্নের আলোচনার পরে আমি এই ভিডিওটির শেষে গিয়ে অ্যারিস্টটলের পোয়েটিক্সকে কিভাবে নেটের জন্য এই যে শেষ 1 মাস সময় রয়ে গেছে এর মধ্যে কিভাবে পড়া যায় সেটার আমরা আলোচনা করব। আপাতত আমরা শুরু করছি দ্বিতীয় পর্বের আলোচনা। প্রথম প্রশ্ন, ট্র্যাজেডির কালসীমা সূর্যের একটি আবর্তন বা সমপরিমাণ সময়ের মধ্যে আবদ্ধ। এই উক্তিটি অ্যারিস্টটল তাঁর পোয়েটিক্সের কোন পরিচ্ছেদ বা অধ্যায় করছেন? উত্তর, পঞ্চম পরিচ্ছেদ বা পঞ্চম অধ্যায়। এখানে উল্লেখযোগ্য যে এই কথাটি বলা হচ্ছে মহাকাব্য এবং ট্র্যাজেডির তুলনা করার মধ্যে। অর্থাৎ যেখানে আমি প্রথম পর্বে বলেছিলাম যে যদি আমরা সূচির বিষয়গুলিকে পরপর লিখে মুখস্থ করি শিশির দাসের যে অ্যারিস্টটলের কাব্যতত্ত্ব সেই বইটা থেকে, তাহলে আমরা পঞ্চম অধ্যায় পেয়ে যাব মহাকাব্য ও ট্র্যাজেডি এরকম একটি অংশ। সেই অংশের মধ্যে মহাকাব্য এবং ট্র্যাজেডির তুলনার ক্ষেত্রে অ্যারিস্টটল এই বিখ্যাত উক্তিটি করেছেন। এই উক্তির রেশ ধরেই আমাদের পরবর্তী প্রশ্ন, এই উক্তিটির ব্যতিক্রম হিসাবে ইউরিপিডিসের কোন নাটকের সময়কাল বা কাল পরিমাণ প্রায় 10 দিন? অর্থাৎ ইউরিপিডিসের কোন নাটকের ঘটনা প্রায় 10 দিনের সমপরিমাণ কালকে ধরার চেষ্টা করা হচ্ছে, সূর্যের একটি আবর্তন বা সমপরিমাণ কালকে নয়। উত্তর, হিকেটিডেস বা সাবপ্লায়ান্টস। হিকেটিডেস বা সাবপ্লায়ান্টস। তৃতীয় প্রশ্ন, স্থানগত ঐক্য সম্পর্কে অ্যারিস্টটল কোন অধ্যায়ে বা কোন পরিচ্ছেদে সামান্য ইঙ্গিত দিয়েছেন? স্থানগত ঐক্য সম্পর্কে অ্যারিস্টটল কোন পরিচ্ছেদে সামান্যতম ইঙ্গিত দিয়েছেন? উত্তর, 24তম পরিচ্ছেদে। পরবর্তী প্রশ্ন, স্থানগত ঐক্য সম্পর্কে সুনির্দিষ্ট করে অ্যারিস্টটল না বললেও স্থানগত ঐক্যের ধারণা কার অনুবাদ থেকে প্রকাশিত হয় বা শুরু হয়? উত্তর, 1570 খ্রিস্টাব্দে কাব্যতত্ত্বের ইটালীয় সম্পাদক এবং সমালোচক কাস্তেলভেত্রোর যে সংস্করণ, সেই সংস্করণে প্রথম এই ত্রয়ী ঐক্য অর্থাৎ ক্রিয়ার ঐক্য, কালগত ঐক্য এবং স্থানগত ঐক্যের কথা প্রচারিত হয়। যদিও তার আগে রেনেসাঁসের সময়ও এই ত্রয়ী ঐক্যের কথা প্রচলিত ছিল। এই ত্রয়ী ঐক্য থেকে পরবর্তী প্রশ্ন, আমি চেষ্টা করেছি প্রশ্নগুলো বা তথ্যগুলো সাজানোর সময় দুটি প্রশ্নের মধ্যে বা তথ্যের মধ্যে একটা সংযোগ রাখতে, যাতে আমাদের শুনে লিখে তারপর বিষয়টাকে পড়তে সুবিধা হয়। এবং আমি ধরে নিচ্ছি যারা এই অডিওটি বা ভিডিওটি শুনছেন তারা নেটের জন্য পোয়েটিক্স মোটামুটি পড়েছেন। আমি আগেও বলেছি, আবারও বলছি যে আমি এখানে প্রায় 50-এর কাছাকাছি প্রশ্ন নিয়ে আলোচনা করছি পোয়েটিক্সটা কার কীরম পড়া হলো সেটাকে ঝালিয়ে নেওয়ার জন্য। আমি কিন্তু একবারও দাবি করছি না যে এই 50টা প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে। সম্ভাব্য প্রশ্ন এই ধরনের কোনো বিষয় নেই এখানে। গোটা পোয়েটিক্স বইটা খুঁটিয়ে পড়ার পরে আমার পড়াটা কেমন হলো সেটাকে যাচাই করার জন্য এই প্রশ্নগুলো কাজে লাগতে পারে। তো যাই হোক, এই ত্রয়ী ঐক্যের তথ্যটি অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি বা দ্য ডিফেন্স অফ পোয়েট্রি গ্রন্থে কে গ্রহণ করেছিলেন? উত্তর,
ফিলিপ সিডনি। ভোলপানি নাটকে এই ত্রৈঐক্য মানা হয়েছে বলে কে খুশি হয়েছিলেন? উত্তর জনসন। কোন ইংরেজ কবি এই ত্রৈঐক্যের সমর্থক ছিলেন এবং কে বিরোধী ছিলেন? সমর্থক মিল্টন, বিরোধিতা করেছিলেন ড্রাইডেন। এর পরের প্রশ্ন, আমরা ট্র্যাজেডি তত্ত্বের মধ্যে প্রচুর নাটকের উদাহরণ পাব। সেই নাটকের উদাহরণগুলো ভালো করে পড়তে হবে এবং ফুটনোট বা পাদটিকার মধ্যে যে উদাহরণগুলো পাব সেগুলোও ভালো করে পড়তে হবে। তো এখানে আমি তথ্য দিচ্ছি, একটা ঠিক প্রশ্ন নয়, তথ্য আকারে দিচ্ছি যে ইস্কাইলাস বা আয়াসখুলসের আগামেমনন নামক যে নাটকটি, সেই নাটকটির 3টে খণ্ড রয়েছে। প্রথম খণ্ডের নাম আগামেমনন। তার প্রথম দৃশ্য শুরু হচ্ছে একটি বিশাল নাট্যমঞ্চে, যেখানে একজন প্রহরী দাঁড়িয়ে রয়েছে। নাটকের দ্বিতীয় খণ্ডের নাম খোয়া ফেরি। সেই খোয়ে ফেরি বা খোয়া ফড়ি বা খোয়ে ফড়ি, এই দ্বিতীয় খণ্ডটি শুরু হচ্ছে রাজপ্রাসাদের সামনে আগামেমননের সমাধির নিকটে। আর তৃতীয় খণ্ডটি শুরু হচ্ছে দেলফির মন্দিরের সামনে। তাহলে এই অনেক সময় যেহেতু আমরা দেখছি যে ক্রম অনুসারে সাজানো বা ম্যাচিং এই জাতীয় প্রশ্ন আসছে, সেই জন্য এই নাটকটার 3টে খণ্ডের 3টে দৃশ্য, প্রথম 3টে দৃশ্য কোথায় কোথায় হচ্ছে এবং 3টে খণ্ডের নাম বলে দিল। আশা করি যারা শিশির দাসটা পড়ছেন তারা এগুলো পড়ে ফেলেছেন। এরপর যে প্রশ্নটি করছি, অ্যারিস্টটলের মতে কোথায় এবং কোন কবিদের হাত ধরে কমেডি লেখা শুরু হয়? অ্যারিস্টটলের মতে কোথায় এবং কোন কবিদের হাত ধরে ট্র্যাজেডি লেখার সূত্রপাত হয়, এই কমেডি লেখার সূত্রপাত হয়, মাফ করবেন, কমেডি লেখার সূত্রপাত হয়? উত্তর সিসিলিতে এপিখারমস এবং ফোরমিসের হাতে। এর পরবর্তী প্রশ্ন, দুটি শব্দ বলা হচ্ছে, দুটি গ্রিক শব্দ। এই শব্দ দুটো কি কি বোঝাচ্ছে? মুথোস এবং এথোস। মুথোস এবং এথোস, এটা তুলনামূলকভাবে সহজ প্রশ্ন। যারা পোয়েটিক্স বইটা পড়েছেন তারা অবশ্যই পারবেন। মুথোস অর্থাৎ কাহিনীর সজ্জা, বা যাকে আমরা আধুনিক পরিভাষায় প্লট বলে থাকি, আর এথোস হলো চরিত্র। আবার বলছি, মুথোস হলো কাহিনীর পরিভাষা, এই কাহিনীর সজ্জা, এবং যাকে আমরা আধুনিক পরিভাষায় বলে থাকি প্লট, এবং এথোস হলো চরিত্র। পরের প্রশ্ন, কোথরনোস এবং অঙ্কোস এগুলি কি? কোথরনোস এবং অঙ্কোস। কোথরনোস হলো এক ধরনের উঁচু গোড়ালিযুক্ত বিশেষ জুতো, এবং অঙ্কোস হলো প্রাচীন কেশসজ্জা। আবার বলছি, কোথরনোস হলো উঁচু গোড়ালিওয়ালা জুতো এবং অঙ্কোস হলো প্রাচীন কেশসজ্জা। এটা প্রাচীনকালে গ্রিক ট্র্যাজেডির অভিনেতারা এই পোশাকগুলি পরে অভিনয় করতেন। কোন পরিচ্ছেদে অ্যারিস্টটল মন্তব্য করছেন যে কোরাসকে একজন অভিনেতা হিসাবে গণ্য করতে হবে? উত্তর অষ্টাদশ পরিচ্ছেদ। পরবর্তী প্রশ্ন, হেরমোস, কাইকোস, জান্থোস এগুলি কি? হেরমোস, কাইকোস, জান্থোস এগুলি কি? উত্তর 3টি নদীর নামের সমাহার। উত্তর 3টি নদীর নামের সমাহার। পরবর্তী প্রশ্ন, এমপেদোক্লেস 493 থেকে 433 খ্রিস্টপূর্বাব্দ। ইনি কোথাকার দার্শনিক এবং
চিকিৎসক ছিলেন? উত্তর সিসিলির। উত্তর সিসিলির। পরবর্তী প্রশ্ন, ইকতাস কি? ইকতাস কি? উত্তর, ইকতাস হল মহাকাব্যে ব্যবহৃত হেক্সামিটার ছন্দের প্রত্যেকটা পর্বের প্রথম দলে বা সিলেবেলে যে ঝোঁক পড়ে তাকে বলে ইকতাস। এটি প্রাচীন গ্রিক ছন্দের সঙ্গে সম্পর্কিত। আলোচনাটি সম্ভবত অনেকটাই দীর্ঘ হয়ে যাচ্ছে, তো আমি যদি আরও কিছু প্রশ্নের পরবর্তীকালে সংযোজন ঘটাতে পারি তাহলে আমি এর পর্ব 3 করব। কমেন্টে ছাত্রছাত্রীরা জানাতে পারেন যে আদৌ এই আলোচনাটাকে দীর্ঘায়িত করার প্রয়োজন আছে নাকি অন্য কোনো ইউনিট নিয়ে এই ধরনের আলোচনা করার দরকার রয়েছে। তো আমি শেষে গিয়ে এই কাব্যতত্ত্ব বা পোয়েটিক্স বইটা আগামী 1 মাসে কিভাবে আমরা রিভিশন করতে পারি তার জন্য কয়েকটা সংকেত বা পয়েন্ট বলে দিচ্ছি, কারণ তোমরা ইতিমধ্যেই নিশ্চয়ই এটা যথেষ্ট ভালোভাবে তৈরি করেছো। দেখো, প্রশ্ন হয়তো এখান থেকে 1টি বা 2টি আসবে, কিন্তু সেটিকে পারার জন্য, যেমন 1 বছর প্রশ্ন এসেছিল যে 4টি বিবৃতি দিয়ে অ্যারিস্টটল কোনটা আগে বলেছেন কোনটা পরে বলেছেন। এখন খুব সহজ কথায় গোটা পোয়েটিক্স বইটা প্রথম থেকে শেষ অবধি ক্রমানুসারে মুখস্থ করা পৃথিবীতে কারোর পক্ষেই সম্ভব নয়। তাহলে আমরা কি করব না, ওই যে বলেছি সূচিটাকে বারবার করে পড়ব, কোন অধ্যায়ের সঙ্গে কোন উপ অধ্যায়, তার টপিকটা কি, সেই অনুযায়ী ওই বিবৃতিগুলোকে মেলাতে চেষ্টা করব। যদিও আমি বলেই রাখছি, পোয়েটিক্সের এটা একটা অসুবিধা আছে যে একই কথা একই বিষয় নিয়ে আলোচনা একাধিক অধ্যায় করা হয়েছে, সুতরাং এটা একটু ডিফিকাল্ট, কিন্তু তাও আমরা চেষ্টা করব। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তোমরা দেখবে যে শিশির দাসের যে পোয়েটিক্স বইটা, সেই মানে অ্যারিস্টটলের কাব্যতত্ত্বের অনুবাদ, সেখানে 3টে পরিশিষ্ট আছে। সেই পরিশিষ্ট যে শুরুটা, প্রথম পরিশিষ্ট, সেখানে দেখবে সফোক্লিসের যে আন্তিগোনে নাটকটা, সেটার বহিরঙ্গের ভাগ করে দেওয়া রয়েছে। সেটাকে একটুখানি দেখে নেওয়ার চেষ্টা করবে, আশা করি এটা তোমাদের কাজে লাগবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে পাদটিকাগুলো শিশির দাসের বইয়ে সেটা খুব ভালো করে করে যাবে। ওই পাদটিকা, ভূমিকা অংশটা, এই দুটো জায়গা, মূল টেক্সটটা তো পড়ছই মন দিয়ে, কিন্তু অনেকেই এই ভূমিকা এবং পাদটিকাগুলোকে বাদ দিয়ে পড়ে যায়। আমি বলবো যে ওগুলো খুব ভালো করে পড়তে, তাহলে কিন্তু অনেকটা সুবিধা হবে। তো আপাতত এইটুকুনি। তোমাদের এই ধরনের আলোচনাটা এইভাবে এই পদ্ধতিতে করলে কীরকম লাগছে আমাকে কমেন্টে লিখে জানাও। সবাই ভালো থেকো। সবার নেটের প্রস্তুতি জোর কদমে এগিয়ে চলুন।